হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প দ্বিতীয় বসন্ত, লেখা আরেবা চৌধুরী, পর্ব সংখ্যা 9। জিসান রিমির কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। মেয়েটার কণ্ঠে কোনো নাটকীয়তা ছিল না, শুধু বহুদিন ধরে জমেছিল ক্লান্তির ভার। একসময় দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার কষ্টটা বুঝতে পারছি রিমি। মানুষ বাইরে থেকে সংসার দেখে, ভেতরের যুদ্ধটা দেখে না। রিমি মৃদু হেসে মাথা নেড়ে বলল, সবাই নিজের দুঃখটাই সবচেয়ে বড় মনে করে, কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা হাসি মুখে এমন যন্ত্রণা বয়ে বেড়ায় যেটা কেউ কল্পনাও করতে পারে না। দুজনের মধ্যে নীরবতা নেমে এলো। পার্কের পাশের গাছগুলোয় হালকা বাতাস দোল খেলছে। দূরে কয়েকজন শিশু খেলছে, কেউ আইসক্রিম খাচ্ছে, অথচ বেঞ্চে বসে থাকা দুজন মানুষের চোখে যেন অন্য এক পৃথিবী। রিমি আবার নীরবতা ভাঙল। অনেকক্ষণ তো আমার গল্প শুনলে, এবার তোমার কথা বলো। তোমার সংসার কেমন চলছে? প্রশ্নটা শুনে জিসান কিছুক্ষণ চুপ করে রইল। ঠোঁটের কোণে এক টুকরো বিবর্ণ হাসি ফুটে উঠল। তারপর নিচু স্বরে বলল, সংসার চলছে, তবে শান্তি নেই। মানে? জিসান বেঞ্চের পেছনে মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকালো। তরি আমাকে খুব ভালোবাসে, হয়তো সেই ভালোবাসাটাই আজ ভয় হয়ে দাঁড়িয়েছে। আমি কোথায় যাই, কার সঙ্গে কথা বলি, কেন 5 মিনিট দেরি হলো, সবকিছুর হিসাব দিতে হয়। অফিসে কোনো মেয়ের সঙ্গে প্রয়োজনীয় কথাও বললে সে মনে করে আমি ওকে ছেড়ে চলে যাব। রিমি ভ্রু কুঁচকে বলল, এতটা? একটু থেমে আবার বলল, অফিসে তুমি তো দেখোই, সবাই মিলে কাজ করি। একটা প্রজেক্ট শেষ করতে কতজনের সঙ্গে কথা বলতে হয়, কিন্তু বাসায় ফিরলেই জেরা শুরু হয়, ওই মেয়েটাকে কেন হেসে কথা বললে, কেন ফোনে এতক্ষণ কথা বললে, যেন আমি প্রতিদিন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকি আসামি। রিমি নীরবে শুনতে লাগলো। জিসান তিক্ত হেসে বলল, একসময় ভাবতাম মানুষকে সন্দেহ করলে সম্পর্ক টিকে না। এখন বুঝছি সন্দেহ আসলে মানুষকে শ্বাস নিতেও দেয় না। আমি অফিসে একটু হাসি ঠাট্টা করি শুধু মাথাটা হালকা করার জন্য, কিন্তু সেই হাসিটাও এখন অপরাধ হয়ে গেছে। তরি তোমাকে বিশ্বাস করে না? বিশ্বাস করতে চায় কিন্তু পারে না। একটু থেমে গম্ভীর স্বরে যোগ করলো, প্রায় বলে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে ভুল করবে। রিমি জিসানের দিকে তাকিয়ে রইল। তুমি কি কখনো ওকে বুঝিয়ে বলার চেষ্টা করেছো? জিসান মৃদু হেসে মাথা নাড়ালো, শতবার। কিন্তু যার মনে ভয় বাসা বাঁধে সে যুক্তি শোনে না। আমি 5 মিনিট দেরি করলে ভাবে অন্য কারোর সঙ্গে ছিলাম। ফোন সাইলেন্ট থাকলে ভাবে ইচ্ছে করে ধরিনি। অফিসে মিটিং থাকলেও বিশ্বাস করাতে পারি না। জানো রিমি, সংসারে অভাবের সঙ্গে লড়াই করা যতটা কঠিন, প্রতিদিন নিজের নির্দোষিতা প্রমাণ করা তার থেকেও কঠিন। টাকা না থাকলে মানুষ কষ্ট পায়, কিন্তু বিশ্বাস না থাকলে মানুষ ভেতর থেকে মরে যায়। রিমি দীর্ঘক্ষণ চুপ থেকে ধীরে বলল, তোমাদের দুজনের মাঝখানে ভালোবাসা আছে, কিন্তু শান্তি নেই। আর ভালোবাসা যদি প্রতিদিন ভয় আর সন্দেহের সঙ্গে যুদ্ধ করে, তাহলে একসময় সে নিজেও ক্লান্ত হয়ে পড়ে। জিসান কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। চারপাশটা একেবারে অন্ধকার হয়ে গেছে। আমি উঠি রিমি, আজ অনেক কথা হলো, তুমিও বাসায় যাও, রাত হয়ে যাচ্ছে। রিমি মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি জানালো, ঠিক আছে, সাবধানে যেও। দুজন দুই দিকে হাঁটা ধরল। রাস্তার দুপাশে সারি সারি লাইট জ্বলছে। বাতাসে রাতের শীতলতা নেমে এসেছে, মানুষের আনাগোনা কমে গেছে। শহরটাও যেন ধীরে ধীরে নীরবতার চাদর গায়ে জড়িয়ে নিচ্ছে। জিসান উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগলো। হঠাৎ করেই কোনো পূর্বাভাস ছাড়াই কুহুর মুখটা ভেসে উঠল তার চোখের সামনে।
মুহূর্তে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। চারপাশে কেউ দেখছে কিনা সেদিকে না তাকিয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে জলটুকু মুছে ফেলল সে। আজ এতদিন পর কেন জানি বারবার কুহুর কথাই মনে পড়ছে। মেয়েটা কতটা শিশুসুলভ ছিল। খেতে বসলে নিজের প্লেট ফেলে আগে জিসানের প্লেটে ভাত তুলে দিত। কখনো নিজের হাতে ভাত মেখে মুখে তুলে না দেওয়া পর্যন্ত তার শান্তি হতো না। অফিস থেকে একটু ক্লান্ত হয়ে ফিরলেই মাথার কাছে বসে চুলে আঙ্গুল চালিয়ে বলতো, চোখ বন্ধ করো, আমি মাথাটা টিপে দিচ্ছি, সব ক্লান্তি চলে যাবে। তখন সেসবকে স্বাভাবিক মনে হতো এসব তো পাওয়া। আজ বুঝতে পারছে মানুষের যত্ন পাওয়াটা যত সহজ মনে হয় তত সহজ নয়। মনের অজান্তেই স্বীকার করে নিল, কুহুর মতো করে আমাকে কেউ কোনোদিন বুঝতে পারেনি। বুকের ভিতর অদ্ভুত এক অপরাধ বোধ জমাট বাঁধতে লাগলো। নিজেকে প্রশ্ন করলো, আমি কি খুব বড় অন্যায় করে ফেলেছি? পরক্ষণে মনে আর একটা আশা উকি দিল, না, এখনো হয়তো সব শেষ হয়ে যায়নি। হাঁটতে হাঁটতেই মনে মনে সিদ্ধান্ত নিল আগামী পরশু অফিসে ছুটি নেবে। যেভাবে হোক একবার কুহুর সামনে দাঁড়াবে, ক্ষমা চাইবে। যদি কুহু আর একবার সুযোগ দেয়, যদি একবার শুধু বলে ফিরে এসো, তাহলে এবার আর কোনো ভুল করবে না, সবকিছু নতুন করে শুরু করবে। আগের মতো ছোট্ট সংসার হবে, আর কোনো গোপন কথা থাকবে না, আর কোনো বিশ্বাসঘাতকতা থাকবে না। ঠিক সেই মুহূর্তে তার কল্পনার ভেতর এক ছোট্ট মেয়ের হাসি মাখা মুখ ভেসে উঠল। গোলগাল মুখ, টুকটুকে লাল ঠোঁট দুটি, ছোট্ট বেনি দুলছে বাতাসে। টলমল পায়ে দৌড়ে এসে দুহাত বাড়িয়ে ডাকছে, আব্বু। জিসানের ঠোঁটের কোণে অজান্তেই এক ফালি হাসি ফুটে উঠল। মনে মনে বলল, আমার আর কুহুর রাজকন্যা, আমাদের কুহেলি এখন হয়তো হাঁটতে শিখে গেছে, আদো আদো স্বরে বাবা ডাকতেও শিখে গেছে। হয়তো প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকে, কখন তার বাবা অফিস থেকে ফিরবে। সেই কল্পনাতেই কয়েক মুহূর্তের জন্য জিসানের সমস্ত ক্লান্তি যেন মিলিয়ে গেল। পাত্রপক্ষ চলে যাওয়ার প্রায় ঘণ্টাখানেক পর ফোনটা বেজে উঠল। সেলিম মিয়া আশাবাদী মুখে ফোনটা কানে তুললেন। ভেবেছিলেন হয়তো বিয়ের দিন তারিখ নিয়েই কথা হবে, কিন্তু ওপাশের কয়েকটি বাক্য যেন মুহূর্তেই তার বুকের ভেতরটা ফাঁকা করে দিল। দেখুন ভাই, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, ব্যবহার শিক্ষা সবই ভালো, কিন্তু গ্রামে খোঁজ নিয়ে এমন কিছু কথা শুনেছি যার পরে আর এগোনো সম্ভব নয়। যে মেয়ে একবার প্রেম করে পালিয়ে বিয়ে করেছে তাকে আমাদের ছেলের বউ হিসেবে মানতে পারছি না। ভালো ঘরের মেয়েরা এমন কাজ করে না। আপনারা কিছু মনে করবেন না। কথাগুলো শেষ হতেই কল কেটে গেল। সেলিম মিয়া কিছুক্ষণ ফোনটা কানের কাছেই ধরে রইলেন, যেন বিশ্বাসই করতে পারছেন না এত সহজে আবারও তার মেয়ের অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হলো। হাতটা কেঁপে উঠল, ফোনটা প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে কোনোভাবে সামলে নিলেন। মিনারা বেগম উৎকণ্ঠিত হয়ে এগিয়ে এলেন। কি বলল ওরা? সেলিম মিয়া জোর করে একটুখানি হাসার চেষ্টা করলেন, কিন্তু সেই হাসির আড়ালে জমে থাকা কষ্টটা লুকানো গেল না। না করে দিয়েছে কেন? গ্রামে নাকি সব শুনেছে, বলেছে যে মেয়ে একবার পালিয়ে বিয়ে করে তাকে তারা ঘরের বউ করবে না। কথাটা শুনেই মিনারা বেগমের বুকটা মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো কুহু। সব কথা সে শুনে ফেলেছে। মেয়েটা ধীর পায়ে বাবার সামনে এসে বসে তার হাত দুটো নিজের হাতে তুলে নিল। খুব শান্ত কণ্ঠে বলল, আব্বু, এবার থামো। সেলিম মিয়া চমকে মেয়ের দিকে তাকালেন। কুহু মৃদু হেসে বলল, আমার জন্য আর ছেলে দেখতে হবে না। কে বলেছে তোমাকে এত কষ্ট করতে, কুহুজান? না আব্বু, আজ আমাকে বলতে দাও। আমি আর বিয়ে করব না। আমার
বিয়ে তো হয়ে গেছে। হ্যাঁ, মানুষটা ভুল ছিল। আমার সিদ্ধান্ত ভুল ছিল। সেই ভুলের শাস্তি আমি পেয়েছি। এখনো দিচ্ছি। কিন্তু তাই বলে আমি বারবার বিয়ের আসরে বসে মানুষের বিচার শুনতে চাই না। কুহুর কণ্ঠ ভারী হয়ে এলো। মানুষ বলে বিয়ে নাকি জীবনে একবারই হয়। আমার কাছেও তাই। আমার জীবনের সেই অধ্যায় শেষ হয়ে গেছে। সেখানে আর নতুন কোনো পৃষ্ঠা জোড়া লাগাতে চাই না। মিনারা বেগম কাঁদতে কাঁদতে বললেন, সব মানুষ তো একরকম না মা। সবাই জিসানের মতো হবে কেন? কুহু মায়ের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, জানি আম্মু, পৃথিবীতে নিশ্চয়ই অনেক ভালো মানুষ আছে, কিন্তু আমার ভেতরে যে বিশ্বাসটা একদিন ভেঙে গুঁড়িয়ে গেছে, সেটা আর জোড়া লাগেনি। ভাঙা কাঁচ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, আমার মনটাও ঠিক তেমনই হয়ে গেছে। সে বাবার হাত আরো শক্ত করে ধরে বলল, আমাকে আর কারো সামনে সাজিয়ে বসিও না আব্বু। বারবার আমার অতীতের বিচার হতে দেখলে আমার চেয়ে বেশি কষ্ট তোমাদেরই হয়। আমি সেটা আর দেখতে পারি না। সেলিম মিয়ার চোখ ভিজে উঠল। কিন্তু আমরা তো চিরদিন থাকবো না মা। কুহু বাবার কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, যতদিন তোমরা আছো ততদিন আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। আর তোমরা না থাকলেও তোমাদের মানুষ করে দেওয়া শিক্ষাটা আমার সঙ্গে থাকবে। আমি একা থাকতে শিখে গেছি আব্বু, কিন্তু তোমাদের চোখের জল দেখতে আজও শিখতে পারিনি। বিকেলের আলো ধীরে ধীরে গড়িয়ে পড়ছে পদ্মার জলে। নদীর ঢেউগুলো আজও আপন ছন্দে তীর ছুঁয়ে ফিরে যাচ্ছে। মনের ভার একটু হালকা করার আশায় রং তুলি আর ক্যানভাস হাতে নিয়ে পদ্ম পাড়ে এলো কুহু। কিন্তু দূর থেকে কপাল কুঁচকে গেল তার। যে বিশাল বটগাছের নিচে সে প্রতিদিন বসে ছবি আঁকে, আজ সেই জায়গাটা দিব্যি দখল করে বসে আছে এক বেয়াড়া ছেলে। এক পা অন্য পায়ের উপর তুলে নিশ্চিন্তে বসে ক্যামেরার লেন্স পরিষ্কার করছে। মুখে তৃপ্তির হাসি। কুহুকে আসতে দেখেই শেহরিয়ার আর ওয়াজ ক্যামেরাটা গলায় ঝুলিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে দুষ্টু এক হাসি ফুটে উঠল। ভ্রু দুটো কয়েকবার নাচিয়ে কুহুর সামনে এসে দাঁড়ালো। তারপর দুই হাত পকেটে ঢুকিয়ে দিব্যি শীষ দিতে দিতে গুনগুন করে উঠল, যতই দূরে যাও পাখি, আমি তোমায় নজরেই রাখি। কথাটা বলেই এমনভাবে হাসলো যেন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিদীপ্ত সংলাপ সেই বলেছে। কুহু নির্বিকার চোখে একবার তাকিয়ে কোনো উত্তর না দিয়েই পাশ কাটিয়ে চলে যেতে নিল। শেহরিয়ারও নাছোড়বান্দা এক লাফে আবার সামনে এসে দাঁড়িয়ে বলল, এই যে, আজও কি আমাকে অদৃশ্য মানুষ ভেবে পাশ কাটিয়ে চলে যাবেন? কুহু একবারও নিশ্চুপ। কুহু এবারও নিশ্চুপ। শেহরিয়ার নাটকীয় ভঙ্গিতে বুকের উপর হাত রেখে বলল, আচ্ছা, আমি কি এতটাই অসহ্য, নাকি আপনার জীবনের কোনো পুরুষই কথা বলার যোগ্য না? কুহু কেবল একবার তাকালো। কুহু বিরক্তিকর দৃষ্টিতে একবার তাকালো। শেহরিয়ার আবারও হেসে উঠল। এই যে তাকালেন, আলহামদুলিল্লাহ, অগ্রগতি হয়েছে। আগে তো তাকাতেনও না। এই হিসেবে আর মাসখানেক চেষ্টা করলে হয়তো হুম শব্দটাও শুনতে পাবো। বাচ্চাগুলো দূরে দাঁড়িয়ে খিলখিল করে হেসে উঠল। ঝুমা ফিসফিস করে বলল, আরওয়াজ ভাইয়া, দিদি কিন্তু রাগ করছে। রাগ? শেহরিয়ার চোখ বড় বড় করে বলল, রাগ মানে তো অর্ধেক যুদ্ধ জিতে গেছি। মানুষ তার উপরেই রাগ করে যে মানুষটার অস্তিত্ব টের পায়। কুহু এবার ঠান্ডা গলায় বলল, আপনি কিন্তু আপনি কি প্রতিদিন আমার পথ আটকে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন? শেহরিয়ারের চোখ দুটো চকচক করে উঠল। অবশেষে এতদিন পর আপনার মুখ থেকে একটা পূর্ণাঙ্গ বাক্য শুনলাম। আজকের দিনটা আমি ক্যালেন্ডারে লাল কালি দিয়ে দাগিয়ে রাখব। কুহু বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল, আপনার কোনো কাজ নেই? শেহরিয়ার একটুও বিচলিত না হয়ে গম্ভীর মুখে বলল, আছে তো, একজন অভিমানী শিল্পীর মুখে হাসি ফোটানো। কুহু আর এক মুহূর্ত দাঁড়ালো না। মাথা নেড়ে ধীর পায়ে বটগাছের অন্য পাশে গিয়ে ক্যানভাস খুলে বসে পড়ল। শেহরিয়ার দূর থেকেই তাকিয়ে রইল। নিজের মনে মৃদু স্বরে বলল, যতই দেওয়াল তুলে রাখো কুহু পাখি, একদিন না একদিন আমার পেছনে ঘুরিয়েই ছাড়বো। শালা সামান্য পরিচিত হয়ে চাইলাম।
তা হতে চায় না। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।